আমার স্বামী হঠাৎ বলল সে আমার ভাসুরের মৃত্যুর পর তার স্ত্রীকে বিয়ে করতে চায়, কারণ নাকি এতিম দুটো বাচ্চাকে অপর কেউ বড় করুক, এটা সে মানতে পারছে না। আমি কখনো ভাবিনি আমার জীবনের সবচেয়ে বড় কষ্টটা আসবে আমার নিজের ভালোবাসার মানুষটার কাছ থেকে। আমার নাম লায়লা। 7 বছর হলো আমি আর আমার স্বামী আহমেদ একসাথে আছি। শুধু সংসার না, একসময় আমরা একে অপরের স্বপ্ন ছিলাম। আমাদের ভালোবাসা শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয় থেকে। প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে এমন এক বন্ধন যেখানে আমরা দুজনেই বিশ্বাস করতাম একজন ছাড়া অন্যজন অসম্পূর্ণ। আমাদের বিয়েটা সহজ ছিল না। আহমেদের পরিবার প্রথমে আমাকে মেনেই নেয়নি। তারা মনে করত আহমেদ আরও ভালো কাউকে পেতে পারত। কিন্তু আহমেদ তখন সবার সামনে দাঁড়িয়ে বলেছিল, আমি লায়লাকেই বিয়ে করব, না হলে কাউকেই না। সেদিন মনে হয়েছিল পৃথিবীটা আমার বিরুদ্ধে হলেও সে আমার পাশে আছে। তার পরের বছরগুলো ছোটখাটো ঝগড়া, অভিমান, সব কিছুর মধ্যে ভালোবাসাটা কখনো কমেনি। অন্তত আমি তাই ভাবতাম, যতদিন না সেই রাতটা আসে। শীতের এক ভারী রাত। ফোনের একটা কল আর আমাদের পুরো জীবনটা বদলে গেল। আহমেদের বড় ভাই মাহমুদ একটা সড়ক দুর্ঘটনায় মারা গেল। খবরটা যেন বজ্রপাতের মতন নেমে এলো। মাহমুদ ভাই ছিলেন খুব শান্ত, ভালো মানুষ। তার স্ত্রী সারা আর তাদের দুইটা ছোট্ট সন্তান, ইউসুফ 5 বছরের আর মারিয়াম 3 বছর। বাড়িটা মুহূর্তেই শোকে ডুবে গেল। শাশুড়ি দিন রাত কাঁদছেন। সারা যেন নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু বেঁচে নেই। নিজের চোখের সামনে স্বামীকে কবর দিতে দেখা, ওটা কোনো মানুষই সহ্য করতে পারে না। সারা প্রায় আমাদের বাসায় চলে আসতো, একা থাকতেই পারতো না। আমি তাকে নিজের মতন করে যতটা পারি সামলানোর চেষ্টা করতাম। খাবার বানানো, বাচ্চাদের দেখাশোনা, পাশে বসে থাকা। তার চোখের দিকে তাকালেই বুঝতাম ওর ভিতরটা ভেঙে চুরমার হয়ে গেছে। কিন্তু আমি জানতাম না এই একই ভাঙন একদিন আমার জীবনেও আসবে। 2 মাস পরের কথা। আমরা সবাই শাশুড়ির বাসায় বসে আছি। পরিবেশটা চাপা, ভারী। সারা কোনায় চুপচাপ বসে, বাচ্চারা মেঝেতে খেলছে। হঠাৎ শাশুড়ি বললেন, সারার ভবিষ্যৎ নিয়ে এখন আমাদের ভাবতে হবে। আহমেদ শান্ত গলায় বলল, হ্যাঁ, ভাবা উচিত, কিন্তু কিভাবে? শাশুড়ি একদম সরাসরি বললেন, ওদের জন্য তোমার চেয়ে আপন আর কে আছে? আমি প্রথমে বুঝতে পারিনি কথাটার মানে, কিন্তু আহমেদের বোন স্পষ্ট করে বলে দিল, তুই সারাকে বিয়ে করে নে, বাচ্চাগুলো নিজের ঘরেই বড় হবে। মুহূর্তে আমার চারপাশ যেন ঝাপসা হয়ে গেল। আমি আহমেদের দিকে তাকালাম, ভেবেছিলাম সে হেসে বলবে এটা অসম্ভব, কিন্তু তার চোখে যে ভাবটা দেখলাম সেটা আমাকে জমিয়ে দিল। সে অবাক হয়নি, সে চুপ করেছিল, যেন ভেবে দেখছে। আমি কাঁপা গলায় বললাম, এটা কি বলছেন আপনারা? শাশুড়ি খুব স্বাভাবিকভাবে বললেন, ও তো তোরই ভাবি, বাইরে তো কেউ না। আর বাচ্চাগুলো, ওদের কি অচেনা কারোর কাছে বড় হতে দেব? আমি আবার আহমেদের দিকে তাকালাম। তুমি কিছু বলছো না কেন? সে চুপ করে থেকে বলল, বিষয়টা ভাবার মতোই। এই একটা বাক্য আমার বুকের ভিতরটা যেন ছিঁড়ে দিল। আমি বললাম, ভাবার মতন? মানে তুমি সত্যি এটা করতে পারো? সে চোখ ছড়িয়ে বলল, বাচ্চাগুলোর তো কোনো দোষ নেই লায়লা। আমি থামাতে পারলাম না। আর আমার আমার কোনো দোষ? ঘরের পরিবেশটা মুহূর্তেই তীব্র হয়ে উঠল। শাশুড়ি রাগে বললেন, তুই শুধু নিজের কথাই ভাবছিস, বাচ্চাগুলো এতিম। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি তার স্ত্রী, আমার কোনো মতামতই কি নেই? কিন্তু সব কিছুর চেয়েও বেশি আঘাতটা এলো আহমেদের কাছ থেকে। সে ধীরে কিন্তু পরিষ্কার গলায় বলল, আমি আসলে কিছুদিন ধরেই এটা নিয়ে ভাবছি। সবাই থমকে গেল, এমনকি সারা পর্যন্ত মাথা তুলে তাকালো। আমার মনে হলো মাটি সরে যাচ্ছে পায়ের নিচে থেকে। আমি ফিসফিস করে বললাম, কিছুদিন ধরেই? সে বলল, হ্যাঁ, বাচ্চাগুলোর জন্য। কিন্তু আমার ভিতরের কণ্ঠ বলছিল, এটা শুধু বাচ্চাদের জন্য না। ওখানে সেই মুহূর্তে প্রথমবারের মতন আমার মনে হলো আমি হয়তো আমার স্বামীকে চিনি না। বাসায় ফেরার পথে আমরা একদম চুপ ছিলাম। দরজা বন্ধ হতেই আমি তাকে থামালাম। তুমি কি সত্যিই সারাকে বিয়ে করতে চাও? সে বলল, এখনো সিদ্ধান্ত নেইনি। আমি তিক্ত হেসে বললাম, কিন্তু মনে হচ্ছে তুমি খুব আগ্রহী। সে বলল, এটা দায়িত্ব লায়লা। আমি চিৎকার করে উঠলাম, দায়িত্ব মানেই বিয়ে না। সে চুপ করে রইল।
আমি শেষবার জিজ্ঞেস করলাম, যদি তুমি তাকে বিয়ে করো তাহলে আমি কে তোমার জীবনে? সে কোনো উত্তর দিল না। সেই রাতে আমি একটুও ঘুমাতে পারিনি। ছাদের দিকে তাকিয়ে শুধু মনে হয়েছিল, এই মানুষটাই কি সেই মানুষ যে আমার জন্য সব কিছুর বিরুদ্ধে দাঁড়িয়েছিল? সব কিছু কি এত সহজে বদলে যায়, নাকি আমি এতদিন একটা মায়ার মধ্যে ছিলাম? কিন্তু আসল ধাক্কাটা তখনও বাকি ছিল। দুদিন পর হঠাৎ করেই আমি এমন কিছু দেখে ফেললাম আহমেদ আর সারাকে নিয়ে, যেটা আমার মনে এক ভয়ঙ্কর প্রশ্ন তুলে দিল। এটা কি সত্যিই শুধু বাচ্চাদের জন্য, নাকি তাদের মধ্যে এমন কিছু আছে যা আমি এতদিন বুঝতেই পারিনি? 2 দিন পর সন্ধ্যার আলো তখন ধীরে ধীরে মরে যাচ্ছে। জানালার কাঁচে লেগে থাকা শেষ সূর্যের রংটা যেন অদ্ভুত লাল একটা অশুভ আভা। আমি রান্নাঘরে দাঁড়িয়েছিলাম। হাতের কাজ থেমে গেছে অনেকক্ষণ আগেই। মাথার ভিতর শুধু একটা প্রশ্ন ঘুরছে, ওরা কি সত্যিই শুধু বাচ্চাদের জন্য? হঠাৎ দরজার বাইরে গাড়ির শব্দ। আমি ভেবেছিলাম আহমেদ একাই এসেছে, কিন্তু পরের মুহূর্তেই আমার বুকটা ধক করে উঠল। গেটের ফাঁক দিয়ে আমি স্পষ্ট দেখলাম আহমেদ গাড়ি থেকে নামছে, আর তার পাশেই সারা। কিন্তু যেটা আমাকে জমিয়ে দিল, তারা খুব স্বাভাবিকভাবে একসাথে হাঁটছিল না। আহমেদের হাত সারার কাঁধে। না, সেটা সান্ত্বনা দেওয়ার মতন স্পর্শ ছিল না, ওটা ছিল অভ্যেসের মতন স্বাভাবিক। আমি দ্রুত সরে গেলাম, দরজার আড়ালে দাঁড়িয়ে রইলাম। তারা ভিতরে ঢুকলো। সারা নিচু গলায় বলল, এভাবে আসাটা ঠিক হচ্ছে না আহমেদ। আহমেদ একটু থেমে খুব নরম গলায় বলল, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। এই আমি আছি তো, এই 4টে শব্দ কখনো আমার জন্য ছিল, আজ অন্য কারোর জন্য। আমার হাত কাঁপছিল। আমি নিজেকে সামলে সামনে গেলাম। তোমরা একসাথে এলে? আমার কণ্ঠে ঠান্ডা ধার। আহমেদ একটু চমকে উঠল। সারা মাথা নিচু করে ফেলল। আহমেদ বলল, আমি ওকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম। আমি তীক্ষ্ণ চোখে তাকালাম। ডাক্তার নাকি অন্য কিছু? ঘরের বাতাসটা মুহূর্তেই ভারী হয়ে গেল। সারা ফিসফিস করে বলল, লায়লা, তুমি ভুল বুঝছো। আমি হেসে উঠলাম, একটা শুকনো ভাঙা হাসি। ভুল? আমি কি অন্ধ? আহমেদ এবার একটু কঠিন হলো। তুমি এখন ওভার রিয়্যাক্ট করছো লায়লা। এই শব্দটা ওভার রিয়্যাক্ট আমার মাথায় যেন আগুন ধরিয়ে দিল। আমি সামনে এগিয়ে গেলাম। ওভার রিয়্যাক্ট? তোমার ভাইয়ের স্ত্রী তোমার কাঁধে মাথা রেখে হাঁটছে, আর এটা আমি চুপ থাকবো? সারা কাঁদতে শুরু করলো। আমি চাইনি এমন হোক। আমি ওর দিকে তাকালাম, চোখে আগুন নিয়ে। তুমি কিচ্ছু চাওনি, তাহলে থামাও তাকে। হঠাৎ আহমেদ চিৎকার করে উঠল, এনাফ লায়লা! ঘরটা কেঁপে উঠল। আমি স্থির হয়ে গেলাম। সে ধীরে ধীরে বলল, তুমি যেটা ভাবছো সেটা না। আমি ফিসফিস করে বললাম, তাহলে সত্যিটা কি? সে আমার চোখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, আমি সারাকে অনেক আগে থেকেই চিনি, শুধু ভাবি হিসাবে না। আমার বুকের ভিতরটা থেমে গেল। মানে? সে চোখ সরিয়ে নিল। আমার আর ওর একটা অতীত আছে। সময় যেন থেমে গেল। আমার চারপাশে সবকিছু ঝাপসা। আমি কাঁপা গলায় বললাম, কি ধরনের অতীত? সারা হঠাৎ বলে উঠল, বলবি না আহমেদ, প্লিজ। কিন্তু আহমেদ এবার আর থামল না। সে ধীরে ভারী গলায় বলল, মাহমুদের আগে আমি আর সারা একে অপরকে ভালোবাসতাম। আমার কানে বেজে উঠল। মাথার ভিতর শুধু একটাই শব্দ, ভালোবাসতাম। আমি পিছনে হোঁচট খেলাম। তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন? সে বলল, পরিস্থিতি, পরিবার, অনেক কিছু ছিল। আমি তীক্ষ্ণভাবে বললাম, আর এখন? এখন আবার সেই পুরনো ভালোবাসা ফিরিয়ে আনছো? সে চুপ। এই নীরবতাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর উত্তর। আমি ধীরে ধীরে বললাম, তাহলে এটা বাচ্চাদের জন্য না, এটা তোমার নিজের জন্য। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু কণ্ঠ শক্ত। তুমি আমাকে ব্যবহার করেছো আহমেদ? সে এবার একটু এগিয়ে এলো। না লায়লা। আমি হাত তুলে থামালাম। একটা শব্দও না। ঘরের বাতাস জমাট বাঁধা। সারা কান্না চেপে বসে আছে। আহমেদ স্থির। আর আমি প্রথমবারের মতন অনুভব করলাম ভিতরে সেই ভালোবাসাটা মরছে। তার জায়গায় অন্য কিছু জন্ম নিচ্ছে, অপমান, রাগ আর প্রতিশোধ। আমি ধীরে ধীরে বললাম, তুমি সারাকে বিয়ে করতে চাও, তাই তো? আহমেদ কিছু বলল না। আমি নিজেই উত্তর দিলাম, করো। সে অবাক হয়ে তাকালো। মানে? আমি ঠান্ডা হাসলাম। করো, আমি কিছু বলবো না। সারা মাথা তুলে তাকালো, চোখে বিস্ময়।
কিন্তু আমার চোখে তখন অন্য কিছু, একটা অদ্ভুত শান্তি যেটা ঝড়ের আগে আসে। সেই রাতে আমি একা বসেছিলাম অন্ধকার ঘরে, মোবাইলটা হাতে। একটা নাম্বার ডায়াল করলাম। ওপাশ থেকে কণ্ঠ ভেসে এলো, হ্যালো। আমি ধীরে বললাম, আপনি কি মাহমুদের অ্যাক্সিডেন্টের কেসটা দেখছিলেন? ওপাশে একটু নীরবতা, তারপর, হ্যাঁ, কিন্তু হঠাৎ কেন? আমি জানালার বাইরে তাকালাম। অন্ধকারে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। আমি ফিসফিস করে বললাম, কারণ আমার মনে হচ্ছে ওটা অ্যাক্সিডেন্ট ছিল না। ওপাশে কণ্ঠটা বদলে গেল, আপনি কি বলতে চাইছেন, এটা পরিকল্পিত? আমি চোখ বন্ধ করলাম। আহমেদ আর সারার মুখটা ভেসে উঠল। তারপর খুব ধীরে বললাম, আমি সত্যিটা জানতে চাই, যে কোনো মূল্যে। ঠিক তখনই আমার ফোনে একটা নতুন মেসেজ এলো, অচেনা নাম্বার, অজানা নাম্বার। আমি খুললাম একটা ছবি। এটা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ছবিটাতে রক্তে ভেজা একটা গাড়ি, আর পাশে দাঁড়িয়ে আছে আহমেদ। স্ক্রিনের নিচে শুধু একটা লাইন লেখা, তুমি যাকে ভালোবাসো সে তোমার স্বামীর থেকেও বেশি বিপজ্জনক। রাত তখন প্রায় 2:30। ঘরের সব লাইট বন্ধ, শুধু জানালার ফাঁক দিয়ে ঢুকে আসা রাস্তার আলোটা লায়লার মুখে পড়ছে, ফ্যাকাশে ঠান্ডা। তার হাত এখনো কাঁপছে। ফোনের স্ক্রিনে সেই ছবিটা জ্বলছে, রক্তে ভেজা গাড়ি, ভাঙা কাঁচ, আর পাশে দাঁড়িয়ে থাকা আহমেদ। কিন্তু যেটা সবচেয়ে ভয়ঙ্কর, ছবিটা দেখে মনে হচ্ছিল না যে আহমেদ ভয় পেয়েছিল, বরং সে যেন কিছু লোকাচ্ছিল। লায়লা ধীরে ধীরে ছবিটা জুম করলো। তার বুক ধক করে উঠল। আহমেদের শার্টের হাতায় রক্ত, আর তার চোখ, সেটা কোনো শোকাহত ভাইয়ের ছিল না। ওটা ছিল এমন একজন মানুষের চোখ যে জানে কি হয়েছে। ঠিক তখনই পিছন থেকে দরজা খোলার শব্দ। লায়লা তাড়াতাড়ি ফোনটা লুকিয়ে ফেলল। আহমেদ ঘরে ঢুকলো, চোখে ক্লান্ত, কিন্তু কণ্ঠটা স্বাভাবিক। এখনো ঘুমাওনি? লায়লা তার দিকে তাকিয়ে রইল। এই মানুষটাকে সে 7 বছর ধরে চেনে, তার হাসি, রাগ, অভিমান সব। কিন্তু আজ মনে হচ্ছে তার সামনে সম্পূর্ণ অচেনা কেউ দাঁড়িয়ে আছে। আহমেদ ধীরে ধীরে কাছে এলো। লায়লা, আজ যা হয়েছে আমি জানি সেটা সহজ না। কোনটা, তোমার পুরনো প্রেমিকার কথা, নাকি তোমার নতুন বিয়ের পরিকল্পনা? আহমেদ চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য। প্লিজ বিষয়টাকে ওভাবে দেখো না। লায়লা হঠাৎ হেসে উঠল। তাহলে কিভাবে দেখব? তুমি তোমার ভাইয়ের মৃত্যুর 2 মাসের মাথায় তার স্ত্রীকে বিয়ে করতে চাও, আর আমি সেটা পবিত্র দায়িত্ব ভাববো? আহমেদের চোয়াল শক্ত হয়ে গেল। তুমি সব কিছু নোংরা করে দেখছো। না আহমেদ, আমি প্রথমবারের মতন পরিষ্কার করে দেখছি। দুজনের মাঝখানে ভারী নীরবতা। তারপর লায়লা খুব স্বাভাবিক গলায় বলল, মাহমুদ ভাইয়ের অ্যাক্সিডেন্টের রাতে তুমি কোথায় ছিলে? প্রশ্নটা শুনে আহমেদের মুখ জমে গেল। 1 সেকেন্ড, মাত্র 1 সেকেন্ড, কিন্তু সেই 1 সেকেন্ডই যথেষ্ট ছিল। লায়লা বুঝে গেল সে ভয় পেয়েছে। তুমি হঠাৎ এটা জিজ্ঞেস করছো কেন? লায়লা উত্তর দিল না, শুধু তাকিয়ে রইল। আহমেদ এবার একটু বিরক্ত হলো। আমি হাসপাতালে ছিলাম, তুমি জানোই তো। লায়লা ধীরে বলল, হ্যাঁ, কিন্তু দুর্ঘটনার আগে? আহমেদের চোখ চিকচিক করলো। তুমি কি আমাকে সন্দেহ করছো? লায়লা ঠান্ডাভাবে বলল, আমার কি করা উচিত না? হঠাৎ আহমেদ তার হাত চেপে ধরল, এত জোরে যে লায়লার মুখ কুঁচকে গেল। কিছু কিছু জায়গায় নাক না গলানোই ভালো লায়লা। কথাটা খুব আস্তে বললাম, কিন্তু ভয়ঙ্কর। লায়লার বুকের ভিতর ঠান্ডা স্রোত নেমে গেল, কারণ এটা হুমকি ছিল। ঠিক তখনই আহমেদের ফোন বেজে উঠল। স্ক্রিনের নাম ভেসে উঠল, সারা। লায়লার চোখ আটকে গেল সেই হার্ট ইমোজিতে। পুরো পৃথিবীটা যেন কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল। আহমেদ দ্রুত ফোনটা কেটে দিল, কিন্তু দেরি হয়ে গেছে। লায়লা সব দেখে ফেলেছে। সে ধীরে ধীরে বলল, তোমার ফোনে ওর নামের পাশে হার্ট কেন? আহমেদ এবার সত্যি অস্বস্তিতে পড়ে গেল। পুরনো থেকেই আছে। লায়লা হাসল, একটা ঠান্ডা অপমানিত হাসি। পুরনো ভালোবাসা, পুরনো হার্ট, পুরনো সম্পর্ক, সবই তো খুব সুন্দরভাবেই লুকিয়ে রেখেছিলে। আহমেদ এবার রেগে গেল। সে টেবিলে হাত মারল। তুমি যেটা ভাবছো ব্যাপারটা এত সিম্পল না। লায়লা চিৎকার করে উঠল, তাহলে বলো সত্যিটা। ঘরটা কেঁপে উঠল, দুজনেই হাঁপাচ্ছে। তারপর আহমেদ খুব ধীরে বলল, মাহমুদ মারা যাওয়ার আগে সে সব জেনে গিয়েছিল। লায়লার বুক কেঁপে উঠল। কি জেনে গিয়েছিল? আহমেদ চুপ। লায়লা এগিয়ে এলো।
তোমার আর সারার সম্পর্ক? আহমেদ এবার চোখ নামিয়ে ফেলল, আর সেই নীরবতায় ছিল স্বীকারোক্তি। লায়লার মাথার ভিতর ঝড় বয়ে যাচ্ছে। মাহমুদ ভাই জানতো? তাহলে তাদের সংসার? আহমেদ কষ্টের হাসি দিল। ও অনেক দিন ধরেই বদলে গিয়েছিল। লায়লা তীক্ষ্ণভাবে বলল, আর তুমি সুযোগ নিচ্ছিলে? হঠাৎ আহমেদ গর্জে উঠল, আমি ওকে ভালোবাসতাম। নিস্তব্ধতা, একদম ভারী দম বন্ধ নীরবতা। আজও বাসি। লায়লার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল, কিন্তু এবার কান্না না, এটা ছিল অপমানের শেষ সীমা। সে ধীরে মাথা নাড়ল। তাহলে আমি কে ছিলাম? আহমেদ উত্তর দিতে পারল না। সেই রাতে আহমেদ ঘুমিয়ে পড়ার পর লায়লা নিঃশব্দে বিছানা থেকে নামল। তার চোখে আর দুর্বলতা নেই, শুধু আগুন। সে আবার সেই অচেনা নম্বরে কল দিল। ওপাশ থেকে সঙ্গে সঙ্গে রিসিভ। আপনি সিদ্ধান্ত নিয়েছেন? লায়লা জানালার বাইরে তাকালো। কালো গাড়িটা এখনো দাঁড়িয়ে, ঠিক আগের জায়গায়। সে ধীরে বলল, আমি সব জানতে চাই। ওপাশে লোকটা বলল, তাহলে কাল সকাল 10টায় পুরনো রয়্যাল ক্যাফেতে আসুন, একা। লায়লা জিজ্ঞেস করল, আপনি কে? লোকটা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমি সেই মানুষ যে মাহমুদের মৃত্যুর রাতটা নিজের চোখে দেখেছিলাম। কলটা কেটে গেল। লায়লার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। ঠিক তখনই পিছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, কার সাথে কথা বলছিলে? লায়লার শরীর জমে গেল। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো সে। অন্ধকারে দাঁড়িয়ে আছে আহমেদ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, সে জেগেছিল কতক্ষণ ধরে সেটা লায়লা জানে না। আর আহমেদের হাতে লায়লার সেই ফোনটা, যেটাতে রক্তমাখা ছবিটা এখনো খোলা। ঘরটা নিস্তব্ধ, শুধু দেওয়ালে ঝোলানো ঘড়িটার টিকটিক শব্দ। লায়লার বুকের ভিতর ধকধক করছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে আহমেদ, হাতে সেই ফোন, স্ক্রিনে খোলা এখনো রক্তমাখা গাড়ির ছবি। কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না। তারপর আহমেদ ধীরে বলল, তুমি কত দূর জেনে গেছো? তার কণ্ঠে রাগ ছিল না, ছিল ভয়। আর সেই ভয়টাই প্রথমবার লায়লাকে শক্তি দিল। সে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। যতটুকু জানা দরকার ততটুকুই। আহমেদ হেসে ফেলল, একটা ক্লান্ত ভাঙা হাসি। না, তুমি এখনো কিছুই জানো না। বাইরে হঠাৎ বজ্রপাত হলো। এক মুহূর্তের জন্য পুরো ঘর আলোয় ভেসে উঠল। লায়লা দেখল আহমেদের চোখ লাল, অগোছালো, ভিতরে ভয়ঙ্কর ক্লান্তি, যেন সে অনেক দিন ধরে একটা দুঃস্বপ্ন বয়ে বেড়াচ্ছে। আহমেদ ধীরে সোফায় বসে পড়ল। তারপর নিচু গলায় বলল, মাহমুদের মৃত্যু আসলে দুর্ঘটনা ছিল না। লায়লার বুকটা কেঁপে উঠল, কিন্তু এবার সে চুপ রইল। আহমেদ 2 হাত দিয়ে বুক ঢাকল। সেদিন রাতে আমি আর মাহমুদের ভয়ঙ্কর ঝগড়া হয়েছিল। দৃশ্যটা যেন ধীরে ধীরে চোখের সামনে ভেসে উঠল বৃষ্টি ভেজা রাস্তায়। হাইওয়ের পাশে দাঁড়িয়ে 2 ভাই। মাহমুদের চোখ রাগে লাল। তুই আমার পিছনে আমার স্ত্রীকে নিয়ে সম্পর্ক করছিস? আহমেদ চিৎকার করছে, আমি সারাকে আগে থেকেই ভালোবাসতাম। মাহমুদ ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেয়। তাহলে আমার জীবনটা নষ্ট করলি কেন? বর্তমানে ফিরে আসে সব। আহমেদের গলা কাঁপছে। ও আমাকে বলেছিল সে সব জানে, আর পরের দিনই নাকি পরিবারকে সব বলে দেবে। লায়লার নিঃশ্বাস আটকে শুনছে। তারপর আহমেদের চোখ বন্ধ হয়ে গেল। তারপরও গাড়ি নিয়ে চলে যায়, আমি পিছনে যাই। বৃষ্টির শব্দ, ভেজা রাস্তা, 2টা গাড়ি ভয়ঙ্কর গতিতে ছুটছে। মাহমুদের গাড়ির সামনে, আহমেদ পিছনে। হঠাৎ একটা ট্রাক, ব্রেকের বিকট শব্দ। তারপর লায়লা কেঁপে উঠল। আহমেদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আমি ওকে মারতে চাইনি, কসম করে বলছি, চাইনি আমি। সে কাঁপতে কাঁপতে বলল, কিন্তু দুর্ঘটনার পর আমি ওকে বাঁচানোর বদলে। সে থেমে গেল। লায়লা ফিসফিস করে বলল, তুমি কি করেছিলে? আহমেদ মাথা নিচু করল। আমি পালিয়ে যাই। নিস্তব্ধতা, কারণ আমি ভয় পেয়েছিলাম সবাই জেনে যাবে। লায়লার শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে মাহমুদ তখনও বেঁচে ছিল কিনা সেটাও কেউ জানে না। ঠিক তখনই পিছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, সে বেঁচে ছিল। দুজনেই চমকে ঘুরে তাকালো। দরজার কাছে দাঁড়িয়ে সারা, চোখ ভেজা, মুখটা ফ্যাকাশে। লায়লা হতবাক। তুমি? সারা ধীরে ধীরে ভেতর এলো। সেদিন মাহমুদ আমাকে কল করেছিল। তার গলা ভেঙে যাচ্ছে। সে বলছিল আহমেদ পিছনে এসেছে, সে ভয় পাচ্ছিল। আহমেদ চোখ তুলে তাকালো। সারা এবার কাঁদতে কাঁদতে বলল,
দুর্ঘটনার পরও মাহমুদ কিছুক্ষণ বেঁচে ছিল। সে আমার নাম ধরে ডাকছিল। লায়লার চোখ বড় হয়ে গেল। সারা কাঁপা গলায় বলল, কিন্তু আহমেদ, তুমি চলে গিয়েছিলে। আহমেদ এবার পুরো ভেঙে পড়ল। আমি পারিনি, আমি ভয় পেয়েছিলাম। সে হাউমাউ করে কাঁদছে। আমি প্রতিদিন এই অপরাধ বোধ নিয়ে বেঁচে আছি। লায়লা স্থির দাঁড়িয়ে, তার চোখে পানি, কিন্তু সেই পানির ভিতর আর ভালোবাসা নেই, শুধু এক গভীর শূন্যতা। হঠাৎ সারা ধীরে বলল, আমি কখনো চাইনি এটা হোক। সে লায়লার দিকে তাকালো। আমি ভাবছিলাম আহমেদ হয়তো মাহমুদের মৃত্যুর পর বদলে গেছে, কিন্তু না। সে চোখ বন্ধ করল। আমরা দুজনেই পাপ করেছি। লায়লা ধীরে ধীরে এগিয়ে এলো। তারপর খুব শান্ত গলায় বলল, না সারা, পাপ তোমরা করেছ, আর শাস্তি আমি পেয়েছি। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। পরের দিন সকাল। বৃষ্টি থেমে গেছে, আকাশ ধূসর। পুলিশের গাড়ির লাল নীল আলো পুরো বাড়িটা ভাসিয়ে দিচ্ছে। আহমেদকে হাতকড়া পরা অবস্থায় দাঁড়িয়ে, তার চোখ লায়লার দিকে, শেষবারের মতন। লায়লা, তার গলা কাঁপছে, আমি সত্যিই তোমাকে ভালোবেসেছিলাম। লায়লা কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর ধীরে বলল, হয়তো, কিন্তু ভালোবাসা কখনো কাউকে ধ্বংস করে না আহমেদ। পুলিশ তাকে নিয়ে চলে গেল। সারা বারান্দায় বসে কান্না করছে। দুটো শিশু কিছুই বুঝতে পারছে না। আর লায়লা, সে দরজার সামনে দাঁড়িয়ে রইল। একটা যুগ যেন শেষ হয়ে গেছে। 3 মাস পর একটা ছোট্ট ক্যাফে। জানালার পাশে বসে আছে লায়লা, চোখে শান্তি। অনেক দিন পর। তার সামনে একটা ফাইল, ডিভোর্সের কাগজ, কোর্টের চূড়ান্ত রায়, আর মাহমুদের কেস পুনরায় খোলার সংবাদপত্র। টিভিতে নিউজ চলছে, ব্যবসায়ী মাহমুদ রহমানের মৃত্যুর ঘটনার নতুন মোড়। লায়লা ধীরে চোখ বন্ধ করল। তার বুকের ভিতর এখনো ব্যথা আছে, কিন্তু সেই ব্যথা আর তাকে ভাঙে না, বরং দাঁড়াতে শেখায়। ঠিক তখনই ছোট্ট মারিয়াম দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। লায়লা খালা। লায়লা অবাক হয়ে তাকালো। পিছনে ইউসুফ দাঁড়িয়ে, আর একটু দূরে সারা। চোখে অপরাধবোধ, কিন্তু আজ প্রথমবার সেখানে অহংকার নেই। সারা ধীরে এগিয়ে এলো। আমি বাচ্চাদের নিয়ে শহর ছেড়ে চলে যাচ্ছি। লায়লা চুপ। সারা নিচু গলায় বলল, তোমার জীবনটা আমরা নষ্ট করেছি, ক্ষমা চাইবার অধিকারও হয়তো নেই। লায়লা কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর খুব ধীরে বললাম, কিছু ক্ষত কখনো পুরোপুরি সারে না, কিন্তু মানুষ বাঁচতে শিখে যায়। সারা চোখ ভিজে উঠল। বিদায়ের আগে মারিয়াম হঠাৎ বলল, তুমি আবার হাসবে তো? প্রশ্নটা শুনে লায়লার বুকটা মোচড় দিল। সে নিচু হয়ে মেয়েটার কপালে চুমু খেলো, তারপর একটা ছোট্ট হাসি দিল। হ্যাঁ, একদিন নিশ্চয়ই হাসবো। ক্যাফের কাঁচের বাইরে ধীরে ধীরে রোদ উঠেছে। লায়লা একা বসে, কিন্তু এবার সে ভাঙা না। তার চোখে প্রথমবারের মতন ভয় নেই, শুধু এক গভীর নীরব শক্তি। কারণ সে অবশেষে বুঝেছে, কখনো কখনো প্রতিশোধ মানে কাউকে ধ্বংস করা না, সত্যিটাকে বাঁচিয়ে রাখা, আর নিজেকে আবারও নতুন করে খুঁজে পাওয়া। মাপ্ত গল্প জীবনের ঘর, লেখক গল্পঘর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান একটি মন্তব্য করে যাবেন। আর আরও নিত্য নতুন গল্প শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।